এই গল্পটি হচ্ছে গণের। একটি ১২ বছরের ছেলে যাকে খুঁজতে হবে তার বাবাকে। এজন্য তাকে হতে হবে হান্টার। তো সবার আগে ইন্ট্রো দিয়ে নেই। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি মিস্টার মিজ আর মিজ অ্যানিমে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি আরেকটি চমৎকার অ্যানিমে সিরিজ যার নাম হান্টার এক্স হান্টার। অ্যানিমেটির এখন পর্যন্ত ৬টা আর্ক এসেছে। আমি প্রত্যেকটা আর্ক একটি করে ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আজকে শুরু করে অ্যানিমের প্রথম আর্ক হান্টার এক্সাম আর্ক দিয়ে। 笑うがあらゆる角度からの衝撃にも最短で体勢を立て直し反撃に転じて気をなるかね。এই গল্পটি হচ্ছে গণের। একটি ১২ বছরের ছেলে যাকে খুঁজতে হবে তার বাবাকে। এজন্য তাকে হতে হবে হান্টার। ওয়েল, হান্টার কেন? কারণ হান্টার হলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে পাসপোর্ট ভিসা ছাড়াই লিগ্যালি প্রবেশ করা যায়। সবচেয়ে প্রথমে গণের ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলি। তার বাবার নাম হচ্ছে জিঙ্ক। সে একজন প্রো হান্টার। তার মাকে সেটা এখন পর্যন্ত রিভিল হয়নি। এমনকি গণেরও সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের বাসায় থাকে জিংয়ের দাদি এবং তার কাজিন মানে গণের আন্টি মিথুসান। গণ যখন অনেক ছোট ছিল তখনই জিং তাকে মিথুসানের কাছে রেখে গিয়েছিল। এখন গণ বড় হয়ে তার বাবাকে খুঁজতে চায়। এজন্য তাকে হান্টার হতে হবে। শুধু হতে চাইলেই তো আর হওয়া যায় না। হান্টার হতে গেলে দেয়া লাগবে হান্টার এক্সাম। কিন্তু মিথুসান গণকে দূরে পাঠাতে চায় না। তাই সে গণকে একটি টাস্ক দেয় যে যদি গণ সবচেয়ে বড় মাছ লটকে ধরতে পারে তাহলে সে গণকে এক্সাম দিতে দিবে। গণ ৭ দিন চেষ্টার পর লটকে ধরে ফেলে। মজার বিষয় হচ্ছে জিংও ১২ বছর বয়সে লটকে ধরেছিল। টাস্ক পূরণ করে মিথুসান গণকে এক্সাম দেওয়ার জন্য পাঠায়। গণ একটি শিপে উঠে যাওয়ার জন্য। সেখানে তার মতো আরো অনেক ক্যান্ডিডেট রয়েছে। গণ আকাশে ভালো করে লক্ষ্য করে প্রেডিক্ট করে যে কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে। আর সত্যিই ঝড় উঠে। শিপ নড়ানড়ির কারণে সবাই বেহুশ হয়ে পড়ে থাকে। শুধু গণ এবং আরো দুটি ছেলে একদম সুস্থ থাকে। ক্যাপ্টেন তাদের নাম জিজ্ঞাসা করলে গণ তো সহজেই বলে দেয়, কিন্তু বাকি দুজন বলতে চায় না। ক্যাপ্টেন বলে তোমাদের এক্সাম শুরু হয়ে গেছে। আমার প্রশ্নের উত্তর না দিলে এক্সপেল করে দিব। হলুদ চুলওয়ালা ছেলেটি তার নাম কুরোপিকে এবং স্যুটবুট পরা ছেলেটি তার নাম লেওরিও বলে। ক্যাপ্টেন সেকেন্ড কোশ্চেন করে তোমরা কেন হান্টার হতে চাও? গণ বলে আমি আমার বাবাকে খোঁজার জন্য হান্টার হতে চাই। কুরোপিকে বলে আমি আছি কুর্তা ক্লানের শেষ মেম্বার। ৪ বছর আগে ফ্যান্টম ট্রুপ নামে একটি ক্রিমিনাল গ্রুপ আমার পুরো ক্লানকে মেরে দেয়। আমি হান্টার হয়ে প্রতিশোধ নিতে চাই। লিওরিও তার মজা নিয়ে বলে প্রতিশোধ নিতে গেলে আবার হান্টার হতে হয় কেন? কুরোপিকে বলে এরকম প্রশ্ন তারাই করতে পারে যাদের মাথায় কিছুই নেই। লিওরিও তো মারামারি করার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু গণ তাকে থামায়। লিওরিও বলে আমার শুধু টাকা দরকার। টাকা হলে সবকিছু সম্ভব। বড় বড় বাড়ি, সুন্দর গাড়ি, ভালো মদ, জীবনে আর কি চাই? কুরোপিকে বলে এরকম স্বপ্ন গরিবরাই দেখে। লিওরিও রেগে বলে বাইরে আসো, এই নোংরা কুর্তা ক্লানের নাম আজকে ইতিহাস থেকে উঠে যাবে। তারা লড়াই করার জন্য বাইরে চলে আসে। এদিকে বাইরে চলতে থাকে তুফান, সামুদ্রিক ঝড়। বাতাসের কারণে একটি ছেলে তাদের মধ্য দিয়ে উড়ে সমুদ্রে পড়তে থাকে। লিওরিও আর কুরোপিকে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা নাগাল পায় না। তখনই গণ লাফিয়ে ছেলেটির পা ধরে ফেলে এবং গণের পা ধরে কুরোপিকে আর লিওরিও। এরপর থেকে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ক্যাপ্টেন তাদেরকে ডোলে হারবার নামের একটি নৌকাটিতে নামিয়ে দেয়। যাওয়ার আগে ক্যাপ্টেন গণকে একটি রাস্তা বলে দেয় এক্সাম সাইটে যাওয়ার। আমরা একটি লোককে দেখতে পাই যে তাদেরকে ফলো করতে থাকে। ক্যাপ্টেন যে রাস্তার কথা বলেছিল গণ আর কুরোপিকে ওইদিকে যাওয়া শুরু করে। লিওরিও ভাবে আমি একটি বাসে উঠলে তাড়াতাড়ি যেতে পারবো। সে বাসের দিকে যেতে থাকে। রাস্তায় সে দুজন লোকের কথা শুনতে পায়। একটি লোক বলে আজকে কোনো বাস চলবে না। বোকা ক্যান্ডিডেটরা বাসে বসে শুধুই সময় নষ্ট করবে। এটা শুনে মাত্র লিওরিও গণ আর কুরোপিকার পেছনে যাওয়া শুরু করে। তারা একটি খালি গলিতে ঢুকে পড়ে। হঠাৎ করে তাদের সামনে কিছু লোক আসে। আসলে এটাও এক্সামের পার্ট। এখন তাদেরকে খেলতে হবে কুইজ। তাদেরকে ৫ সেকেন্ড সময় এবং ২টি অপশন দেওয়া হবে। তাদের আগে ওই লোকটি কুইজে অংশগ্রহণ করে যে তাদেরকে ফলো করেছিল। লোকটিকে প্রশ্ন করা হয় মনে করো কোনো ভিলেন তোমার মা এবং স্ত্রীকে নিয়ে গেছে। তুমি শুধু দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবে। তাহলে তুমি কাকে বাঁচাবে? লোকটি বলে অবশ্যই মাকে, কারণ স্ত্রী মরে গেলেও আবার বিয়ে করা যাবে, কিন্তু মাকে তো আর রিপ্লেস করা সম্ভব না। লোকটিকে যেতে দেওয়া হয়। এরপর গণদেরও একই প্রশ্ন করা হয়, শুধু মা স্ত্রীর জায়গায় ছেলে আর মেয়ে লাগিয়ে দেয়। এরকম প্রশ্ন শুনে লিওরিওর মাথা গরম হয়ে যায়। সে একটি লাঠি নিয়ে এসে তাদের মাথা ফাটানোর জন্য। লিওরিওর কথা এক্সাম দিতে পারি আর না পারি এদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আজকে। সে মাথা ফাটানোর আগে ৫ সেকেন্ড সময় শেষ হয়ে যায় এবং তারা জিতে যায়, কারণ সাইলেন্স আছে কুইজটির সঠিক উত্তর। আফসোস, এরকম এক্সাম যদি বাংলাদেশে থাকতো। এরপর তারা আসে একটি জঙ্গলে। সেখানে একটি বাড়িতে ম্যাজিক্যাল বিস্ট অ্যাটাক করে দিয়েছে। এই প্রাণীটির নাম হচ্ছে ক্রিকো মনস্টার। এরা মানুষের মতো কথা এবং রূপ ধারণ করতে পারে। ক্রিকোটি একটি লোককে আঘাত করে এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে যায়। দেখো কোন যুগ এসে গেল। এখন জঙ্গলি প্রাণীরাও মানুষের স্ত্রীকে নিয়ে যায়। লিওরিও লোকটির ট্রিটমেন্ট করে এবং গণ আর কুরোপিকে মহিলাটিকে বাঁচানোর জন্য যায়। তারা মহিলাটিকে বাঁচিয়ে নেয়। কুরোপিকে মহিলাটির সাথে থাকে এবং গণ ক্রিকোটিকে ধরার জন্য যায়। কুরোপিকে আস্তে আস্তে বুঝতে পারে এগুলো তাদের নাটক ছিল। এদিকে গণ যে ক্রিকোটিকে তাড়া করেছিল সেটা অন্য আরেকটি ক্রিকো ছিল, যদিও তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এমনকি পরে কুরোপিকে আর লিওরিও তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। মানে গণের অবজারভেশন স্কিল নেক্সট লেভেলের। আসলে এখানে যে ক্রিকো
চরিত্র দুটি দেখছো তারা হচ্ছে স্বামী আর স্ত্রী। এখন এটা বলো না যে কোনটা স্বামী আর কোনটা স্ত্রী, কারণ সেটা আমিও জানি না। এবং এই ছেলে আর মেয়েটি হচ্ছে তাদের সন্তান। তারা ক্যান্ডিডেটদের টেস্ট করে যে কেউ এক্সাম দেওয়ার যোগ্য কিনা। যে হ্যাঁ, এখনো মেইন এক্সাম শুরুই হয়নি। লোকটি তাদেরকে এক্সাম সেন্টারে নিয়ে আসে। তাদেরকে একটি করে নাম্বার প্লেট দেওয়া হয়। লিওরিওর নাম্বার হচ্ছে 403, কুরোপিকের 404 এবং গণের 405। তাদের সাথে জেসি কথা বলার জন্য আসে টনপা। এই লোকটি 35 বার এক্সাম দিয়েছে। হান্টার এক্সামে একটা ভালো দিক আছে, এখানে কোনো এজ রেস্ট্রিকশন নেই, মানে যে কোনো বয়সের লোক এই এক্সাম দিতে পারে এবং যত ইচ্ছে ততবার। টনপার কাজ হচ্ছে নতুন যারা এক্সাম দিতে আসে তাদেরকে ফেল করানো। কিছু বন্ধু থাকে না যারা ইচ্ছে করে এক্সামে ভুল উত্তর বলে, টনপা হচ্ছে ওই ধরনের লোক। সে কয়েকজনের নাম বলে, নামগুলো শুনে নাও। বারবন দা স্নেক চার্মার, বোর্দো দা কুংফু মাস্টার, টোডো দা রেসলার, তিন ভাই আমরি, ইমরি এবং ওমরি, ক্যারেটা দ্য হান্টসম্যান, হানজো দ্য সাইতামা, আর সবচেয়ে ভয়ানক ক্যান্ডিডেট হিসুকা দ্য ম্যাজিশিয়ান। সে একটি লোককে ফুলের পাপড়ির মতো উড়িয়ে দেয়। এর আগের বছর সে একজন এক্সামিনারকে মেরেছিল, কারণ তার ওই এক্সামটি পছন্দ হয়নি। প্রসঙ্গক্রমে বলে দিই, প্রতি বছর এক্সামিনার চেঞ্জ হয় এবং একজন এক্সামিনার ইচ্ছেমতো তার টেস্ট নিতে পারে। তারা চাইলে কাউকে পাশও করাতে পারে, আবার কাউকে ফেলও করাতে পারে। ভাগ্য ভালো যে এই সিস্টেম বাংলাদেশে নেই। তো টনপা একটি সস্তা ট্রিক ইউজ করে ক্যান্ডিডেটদেরকে ফেল করায়। সে জেসে বন্ধুত্ব তৈরি করে, এরপর জুলাম মেশানো কোল্ড ড্রিঙ্ক তাদেরকে সার্ভ করে। এতে তাদের পেট খারাপ হয়ে যায় এবং তারা এক্সাম কন্টিনিউ করতে পারে না। মূল কথা, তারা ফেল হয়ে যায়। সে গণদের সাথে এমনটা করার চেষ্টা করে, কিন্তু গণের এক্সট্রা অর্ডিনারি সেন্সের কারণে টনপার প্ল্যান ফেল হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে এক্সামিনার আসে। এই এক্সামিনার নাম হচ্ছে সাতোর্স। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে সাতোর্সের কোনো মুখ নেই। কেন নেই সেটা আমি পরের কোনো ভিডিওতে বলবো। সাতোর্স হচ্ছে ফেজ 1 এর এক্সামিনার। ফেজ 1 এর ক্যান্ডিডেটদের কাজ হচ্ছে সাতোর্সের পিছু পিছু দৌড়ানো এবং সেকেন্ড ফেজে পৌঁছানো। এটা অনেক ডিফিকাল্ট টাস্ক, কারণ সাতোর্স অনেক দ্রুত দৌড়ায় এবং তাছাড়া কত দূর দৌড়াতে হবে এটা এক্সামিনার ছাড়া আর কেউ জানে না। এতে ক্যান্ডিডেটরা ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই ভেঙে পড়ে। আস্তে আস্তে ক্যান্ডিডেটরা ক্লান্তি এবং হতাশা আশা ছেড়ে দেয়। এক্সাম চলাকালীন আমরা জানতে পারি কুর্তা ক্লানকে মারার কারণ। আসলে কুর্তা ক্লানের লোকদের কাছে রয়েছে একজন স্পেশাল আইস, যাকে বলা হয় স্কারলেট আইস। যখন কুর্তা ক্লানের কোনো লোক নিজের ইমোশনকে কাবু করতে পারে না, তখন তাদের আইস স্কারলেট আইসে পরিণত হয়। এটা আমরা এপিসোড 1-এও দেখেছিলাম, যখন কুরোপিকে অনেক রেগে গিয়েছিল এবং তার চোখ লাল হয়ে গিয়েছিল। তো স্কারলেট আইসের মূল্য ব্ল্যাক মার্কেটে অনেক, তাই ফ্যান্টম ট্রুপ পুরো কুর্তা ক্লানকে মেরে তাদের চোখ নিয়ে গিয়েছিল। কুরোপিকে কিভাবে বেঁচে যায় সেটা তো পরে জানতে পারবে। এখন বলে লিওরিও কিন্তু টাকার জন্য পাগল। লিওরিও যখন ছোট ছিল তখন তার বেস্ট ফ্রেন্ড অসুখে আক্রান্ত হয়ে মারা যায়। তার কাছে কোনো টাকা ছিল না, এজন্য কোনো ডক্টরই তার ট্রিটমেন্ট করেনি। তাই লিওরিওর স্বপ্ন হচ্ছে একজন ডক্টর হওয়া, কিন্তু পড়ালেখার খরচ কে দিবে? এজন্য সে হান্টার হয়ে পড়ালেখার খরচ জোগাড় করবে। এক্সাম চলাকালীন গন মিলে কিলুয়ার সাথে। কিলুয়া শুধু মজা করার জন্য হান্টার এক্সাম দিচ্ছে। তারা রেস শুরু করে যে সবার আগে কে ফিনিশ লাইনে পৌঁছাবে। শেষে তারা দুজনেই একসাথে পৌঁছায়। মোর দ্যান 80 কিলোমিটার পথ পার করার পর ফাইনালি তারা ফিনিশ লাইনে পৌঁছাতে পারে। এখানেই ফেজ 1 শেষ হয়নি। তাদেরকে এখন ফেজ 1 এর দ্বিতীয় টাস্ক পূরণ করতে হবে। তারা একটি কুয়াশাপূর্ণ জায়গায় এসে থামে। ফেজ 1 এর প্রথম টাস্ক সম্পূর্ণ করতে ক্যান্ডিডেটদের সংখ্যা 405 থেকে 368-তে নেমে আসে। এখন তাদেরকে এই কুয়াশার মধ্যে সাতোর্সকে ফলো করতে হবে। টাস্ক 2 শুরু হওয়ার আগে একটি লোক এসে ক্লেম করে যে সে হচ্ছে আসল এক্সামিনার এবং সাতোর্স হচ্ছে ফেক। সে একটি অ্যাপকেও দেখায় যার ফেস সাতোর্সের মতো, মানে সে ক্যান্ডিডেটদের মধ্যে কনফিউশনের সৃষ্টি করে। লিয়েরিও, হানজো সহ কিছু ক্যান্ডিডেট তো ওই লোকটির কথা বিশ্বাসই করে ফেলে। এই পর্যায়ে হিসুকা ওই লোকটির দিকে 3টি কার্ড এবং সাতোর্সের দিকে 3টি কার্ড ছুরি মারে। সাতোর্স তো সহজেই কার্ডগুলো আটকিয়ে ফেলে, কিন্তু লোকটির বুকে কাঠগুলো ঢুকে যায়, ফলে লোকটি মারা যায়। আর সাতোর্সের মতো ফেজওয়ালা অ্যাপটি পালিয়ে যায়, মানে সাতোর্স যে আসল এক্সামিনার। কারণ হিসুকার নর্মাল অ্যাটাক যে ডজ করতে পারবে না, সে এক্সামিনার হওয়ার যোগ্যই না। এরপর সাতোর্স আবারও দৌড়ানো শুরু করে। টাস্ক 2-তে কিছু এক্সট্রা ডিফিকাল্টি রয়েছে। এমনিতে তো ঘন কুয়াশার মধ্যে সাতোর্সকে ঠিক মতো দেখাই যায় না। তারপর চারপাশে অনেক ধরনের আজব প্রাণী রয়েছে যারা মানুষকে খাওয়া পছন্দ করে। এখানে গন আর কিলু একসাথে এবং অপরদিকে লিওরিও আর কুরোপিকে একসাথে দৌড়াতে থাকে। লিওরিওকে তো একটি প্রাণী খেতেই যাচ্ছিল, কিন্তু কুরোপিকে তাকে বাঁচিয়ে নেয়। কিলু আর গনকেও একটি বিশাল ব্যাঙ খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর ব্যাংকটি বুঝতে পারে সে ভুল জিনিস খেয়ে ফেলেছে, তাই ব্যাংকটি বমি করে ফেলে। আসলে কিলু জুলাম মেশানো কোল্ড ড্রিঙ্ক ব্যাংকটির পেটে ঢেলে দিয়েছে। এদিকে কিছু লোক হিসুকোকে মারার চেষ্টা করে। হিসুকো একটি কার্ডের সাহায্যে সবাইকে মেরে ফেলে। এটা লিওরিও আর কুরোপিকে দেখে ফেলে। হিসুকা তাদেরকেও মারার চেষ্টা করে, কিন্তু লিওরিও আর কুরোপিকে আলাদা হয়ে দৌড়ানো শুরু করে, তাই হিসুকা তাদের পিছু নেয় না। এদিকে কিলু গনকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর লিওরিও ফিরে এসে হিসুকার কাছে। লিওরিও বলে একজন আসল পুরুষ কখনোই লড়াই থেকে পালায় না। সে হিসুকার উপর অ্যাটাক করে দেয়। হিসুকো সহজেই ডজ করে তাকে মারতেই যাচ্ছিল, তখনই গনের বসি এসে লাগে তার ফেসে। হিসুকো গনকেও ডাউন করে দেয়, কিন্তু সে তাকে মারে না, কারণ হিসুকো গনের মধ্যে পোটেনশিয়াল দেখতে পায়। হিসুকো বলে আগে বড় হও, ঠিক মতো লড়াই করা শিখু, এরপর আমার সাথে লড়াই করতে এসো। সে লিওরিওকে তুলে ফেজ 2 এর জন্য রওনা দেয়। গন ও কুরোপিকার সাথে মিলে ফেজ 2-তে পৌঁছে যায়। এখন পর্যন্ত ক্যান্ডিডেট টিকে আছে 148 জন। এরপর শুরু হয় ফেজ 2। ফেজ 2-তে টাস্ক আছে একটা এবং এক্সামিনার রয়েছে 2 জন। এই মোটা এক্সামিনের নাম আছে বোহারা এবং ফিমেল এক্সামিনের নাম আছে মেনসি। ফেজ 2-তে ক্যান্ডিডেটদের একটি করে পিগ রান্না করতে হবে এবং এক্সামিনারদের খাওয়াতে হবে। এগুলো কোনো সাধারণ পিগ নয়, এক্ষেত্রে এগুলো কার্নিভোরাস, অপরদিকে এগুলো অনেক শক্তিশালী। কিন্তু পিগগুলো একটি উইক পয়েন্ট রয়েছে, যেটা তাদের মাথার পেছনের অংশ। এই ট্রিক ইউজ করে সবাই একটি করে পিগ শিকার করে নিয়ে আসে এবং আগুনে পুড়ে এক্সামিনারদের সামনে পরিবেশন করে। বোহারা সব পিগ খেয়ে ফেলে এবং সবাইকে পাস করে দেয়।
কিন্তু মেনজি একজনকেও পাশ করে না। বাধ্য হয়ে হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আইজ্যাক নেতারোকে আসতে হয় সেখানে। এই বুড়োকে কম মনে করো না। নেতারো কি জিনিস সেটা তো তোমরা পরে বুঝতে পারবি। তাই মেনজি একটি নতুন টেস্ট নেয়। সেটা হচ্ছে পাহাড়ের মাঝখান থেকে মাকড়সার ডিম এনে সিদ্ধ করে তাদেরকে খাওয়ানো। কাজটা যতটা সহজ মনে হচ্ছে তার থেকে অনেক বেশি কঠিন। ডিমগুলো ঝুলে থেকে অনেক নিচে। নির্দিষ্ট সময় পরপর বাতাসের একটি ঝাপটা আসে। ঠিক ওই সময় উপর থেকে লাফ দিয়ে একটি করে ডিম নিতে হবে এবং বাতাসের ঝাপটা সে উপরে উঠে আসতে পারবে। মেনসি প্রথমে একটি ডিম নিয়ে এসে নমুনা দেখায়। প্রবলেমটা হচ্ছে বাতাস কখন আসবে সেটা বুঝতে পারা। গনের এক্সট্রা অর্ডিনারি সেন্সের কারণে 42 জন ক্যান্ডিডেট ডিম নিয়ে আসতে পারে। এরপর তারা রওনা দেয় থার্ড ফেজের জন্য। বেসিক্যালি নেতরো এয়ারশিপে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। গন আর কেলু এদিক সেদিক ঘুরে দেখছিল। তখনই সেখানে নেতরো আসে। নেতরো তাদেরকে একটি চ্যালেঞ্জ দেয়। যদি তারা নেতরোকে হারাতে পারে তাহলে নেতরো তাদেরকে তখনই হান্টার বানিয়ে দিবে। রুল খুবই সিম্পল। তাদেরকে শুধু নেতরোর কাছ থেকে বল ছিনিয়ে নিতে হবে। নেতরো শুধু তার ডান হাত এবং বাম পা ইউজ করবে। প্রথমে কেলুয়া ট্রাই করে। সে রিদম ইকু নামের একটি টেকনিক ইউজ করে। এতে তার আফটার ইমেজ দেখা যায়, কিন্তু সে নেতরোর কাছ থেকে বল নিতে পারে না। এরপর গন আর কেলুয়া দুজন একসাথে ট্রাই করে। দুজন মিলেও ফেল হয়ে যায়। কেলুয়া তো আশা ছেড়ে দেয়, কিন্তু গন বলে আমি আবারও চেষ্টা করব। কেলুয়া বলে তুমি কি বুঝতে পারছো না? সে আমাদেরকে সিরিয়াসলি নিচ্ছেও না। তবুও আমরা কিছুই করতে পারছি না। কিলিও ওখান থেকে চলে যেতে থাকে। দুজন লোক তাকে বিরক্ত করে, কিন্তু কিলিও তাদেরকে ওখানেই মেরে ফেলে। এদিকে গন পুরো চেষ্টা চালাতে থাকে। সে নিজেকে এমন সিচুয়েশনে ফেলে যে নেতরো যদি তাকে না বাঁচায় তাহলে তার মাথা ফেটে যাবে। তাই নেতরো অন্য হাত দিয়ে বলটি ধরে গনকে বাঁচিয়ে নেয়। এরপর শুরু হয় ফেজ 3। তাদেরকে একটি বিশাল টাওয়ারের উপর নামিয়ে দেওয়া হয়। এই টাওয়ারটির নাম হচ্ছে ট্রিক টাওয়ার। বেসিক্যালি এটা হচ্ছে একটা জেলখানা। তাদেরকে 72 ঘন্টার মধ্যে এই টাওয়ার থেকে নিচে আসতে হবে। ফেজ 3 যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এক্ষেত্রে টাওয়ারটি অনেক উঁচু, তার উপর আবার অনেক আজব প্রাণী চারপাশে ঘুরে বেড়াতে থাকে। তাই টাওয়ার থেকে ডাইরেক্ট নিচে নামার কোনো অপশন নেই। টাওয়ারের সাথে বিভিন্ন জায়গায় রয়েছে দরজা। মজার বিষয় হয়েছে একটি দরজা দিয়ে শুধুমাত্র একজন ক্যান্ডিডেটই প্রবেশ করতে পারবে। এরপর দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাই গনদের এখন আলাদা হতে হবে। তারা একে অপরকে বিদায় জানিয়ে দরজা দিয়ে প্রবেশ করে, কিন্তু ভাগ্যক্রমে তারা একই রুমে এসে পড়ে। আসলে তাদেরকে এখন টিম ওয়াইজ কাজ করতে হবে। প্রত্যেক টিমে 5 জন করে মেম্বার রয়েছে। গনদের টিমের পঞ্চম মেম্বার হচ্ছে টনপা। এখন তারা সামনে এগিয়ে যায়। সামনে তাদেরকে 5 জন ক্রিমিনালের সাথে 1 ভার্সেস 1 লড়াই করতে হবে। এই ক্রিমিনালদের 100-200 বছরের জন্য জেলে রাখা হয়েছে। তাদের কাজ আছে ক্যান্ডিডেটদের সময় নষ্ট করা। যত ঘন্টা সময় তারা নষ্ট করতে পারবে তত বছর শাস্তি তাদের কমে যাবে। প্রথমে টনপা একজনের সাথে লড়াই করার জন্য যায়, কিন্তু সে হার মেনে নেয়। তাই গনরা একটি লড়াই হেরে যায়। আরেকটি কথা বলে দিই, 5টি লড়াইয়ের মধ্যে যদি গনরা কমপক্ষে 3টি লড়াই জিততে পারে তাহলেই তারা সামনে যেতে পারবে। এরপর গন আরেকজন ক্রিমিনালের সাথে লড়াই করতে আসে। ক্রিমিনালটি বলে আমরা একটি গেম খেলবো, যে এই গেমটি জিতবে সেই হবে বিজেতা। সে একটি বড় মোমবাতি আর একটি ছোট মোমবাতি বের করে বলে তুমি কোনটি নিবে। গেমের রুল আছে যার মোমবাতি আগে নিভে যাবে সেই গেমে হারবে। গন ভাবে বড় মোমবাতি অনেকক্ষণ জ্বলবে, তাই সে বড়টাই চুজ করে। কিন্তু ক্রিমিনালটি হচ্ছে পুরোই হারামি। সে যে দুটি মোমবাতি দেখিয়েছিল দুটোতেই কেমিক্যাল মিশিয়েছিল, যাতে মোমবাতিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর পিছনে ভালো মোমবাতিগুলো লুকিয়ে রেখেছিল। মানে গন যেটাই চুজ করুক না কেন তার মোমবাতিটি আগে শেষ হয়ে যাবে। কিন্তু গন তার মোমবাতিটি মাটিতে রেখে ক্রিমিনালের মোমবাতিটি নিভিয়ে দেয়। এজন্য গন এই লড়াই জিতে যায়। এরপর গবলিনের মতো একটি ক্রিমিনাল আসে। তার সাথে লড়বে কুরোপিকে। সে নিজেকে ফ্যান্ডাম ট্রুপের মেম্বার হিসেবে দাবি করে। তার পিঠে রয়েছে 12 পাওয়ালা স্পাইডারের লোগো, কিন্তু সে ফ্যান্ডাম ট্রুপের মেম্বার ছিল না। তবু স্পাইডারের লোগো দেখে কুরোপিকের স্কেলেট আই অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর কুরোপিকে যে পাঁচ তার মুখে মারে, সে জীবনে এই পাঁচ কখনোই ভুলবে না। এরপর একটি মেয়ে ক্রিমিনাল আসে। তার সাথে লিওরিও লড়াই করবে, কিন্তু মেয়ের চক্করে পরে লিওরিও হেরে যায়। হেরে যাইতে যায় 50 ঘন্টার সময় হারিয়ে আসে। এজন্যই রাজু বলে, औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। তাদের লাস্ট ফাইট দেখার আগে আমরা হিসুকার আরেকজনের মধ্যেকার লড়াই দেখতে পাই। লোকটি 4টি ব্লেড ইউজ করে প্রথমে তো ভালোই লড়ছিল, কিন্তু হিসুকা তার 2টি ব্লেড ক্যাচ করে এবং তার মাথা দেহ থেকে আলাদা করে দেয়। এরপর গনদের লাস্ট ফাইট দেখানো হয়। একটি ক্রিমিনাল সামনে এগিয়ে আসে। সে তার শরীর থেকে চাদর সরায়। লিওরিও বলে, আরে এটা তো স্ক্যানার। 7 ডেডলি সিনস থেকে সে এখানে কেন এসেছে? লোকটি বলে, চুপ, আমার নাম স্ক্যানার নয়, আমি হচ্ছি তার বাপ স্ক্যানার। সে বকবক করতেই থাকে, কিন্তু কেলিয়া কখন যে তার হৃৎপিণ্ড বের করে ফেলে সেটা কেউ বুঝতেই পারে না। কুরোপিকে তাকে বলে, তুমি এটা কিভাবে করলে? কিলুয়া বলে, এটা তো কিছুই না, আমার বাবা যখন হার্ট বের করে তখন এক ফোঁটা রক্ত পর্যন্ত বের হয় না। আসলে কিলুয়া অ্যাসাসিন ফ্যামিলিতে বিলং করে, তাই এসব তার কাছে কোনো ব্যাপার না। এরপর তারা আরো সামনে আসে। এখন তাদের সামনে 2টি রাস্তা রয়েছে। একটি হচ্ছে লম্বা এবং কঠিন রাস্তা, যেটা দিয়ে গেলে 45 ঘন্টা সময় লাগবে। কিন্তু তাদের হাতে এত সময় নেই, কারণ লিওরিও 50 ঘন্টা সময় হেরে এসেছিল। তাই তাদেরকে অপর রাস্তা দিয়ে যেতে হবে। অপর রাস্তা দিয়ে গেলে 3 মিনিটেই তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। প্রবলেম হচ্ছে এই রাস্তা দিয়ে মাত্র 3 জন লোকই যেতে পারবে। এখন 5 জনের মধ্যে কোন 3 জন যাবে এটা নিয়ে তাদের মধ্যে মারামারির উপসর্গ দেখা দেয়, কারণ সবাই এক্সাম পাস করতে চায়। এই মুহূর্তে গন তার 200% আইকিউ ব্যবহার করে বলে, আমরা প্রথমে লম্বা রাস্তা দিয়ে ঢুকবো, এরপর দেয়াল ভেঙে শর্ট পেতে প্রবেশ করব। তারা এমনটাই করে এবং 5 জনই পাস হয়ে যায়। টোটাল ক্যান্ডিডেট পাস হয় 24 জন। এখন শুরু হবে ফেজ 4। ক্যান্ডিডেটদেরকে একটি করে নাম্বার প্লেট দেওয়া হয়।
সেখানে যে নাম্বারটি লেখা থাকবে ওই ক্যান্ডিডেটের নাম্বার প্লেটটি যে করেই হোক তাকে নিতে হবে, সেটা কাউকে মেরেই হোক বা বেহুশ করেই হোক। আমি জানি তোমরা কিছুই বুঝতে পারোনি, এবার ভালো করে শোনো আমি কি বলছি। এক্সাম শুরু হওয়ার আগে প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি করে নাম্বার প্লেট দেওয়া হয়েছিল। যেমন গণের নাম্বার হচ্ছে 405 এবং কুরপির হচ্ছে 404। মনে করো এখন গণ যে নাম্বার প্লেটটি পেয়েছে সেখানে 404 লেখা আছে। এখন গণকে যে করেই হোক কুরপিকের প্লেটটি ছিনিয়ে নিতে হবে। আশা করছি এখন বুঝতে পেরেছো। প্রত্যেক ক্যান্ডিডেটের নিজের নাম্বার প্লেটে 3 পয়েন্ট রয়েছে, আর যে নাম্বারটি এখন পেয়েছে ওই ক্যান্ডিডেটের নাম্বার প্লেটও 3 পয়েন্ট আছে। ওই নির্দিষ্ট ক্যান্ডিডেট বাদে যদি অন্য কারো প্লেট নাও তাহলে ওটাতে 1 পয়েন্ট যোগ করা হবে। যারা 7 দিনের মধ্যে টোটাল 6 পয়েন্ট কালেক্ট করতে পারবে তারাই ফেস ফোরে বিজয়ী হবে। সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গণ, কারণ তার টার্গেট হচ্ছে হিসুকা। গণ ভালো করেই জানে হিসুকা তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। এক্সাম শুরু হতেই সবাই আলাদা আলাদা জায়গায় চলে যায়। লিওরিওর সামনে টনপা এসে পেট খারাপ হওয়ার নাটক করতে থাকে। লিওরিও বলে, তোমার টার্গেট আমি নই তো, তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই। টনপা একটু অন্য ট্যাগ দেখিয়ে বলে, তুমি আমার টার্গেট নাও। লিওরিও বলে, তোমারও ভাগ্য বলে যে আমার টার্গেট তুমি নাও। সেও তার ট্যাগ দেখায়। টনপা বলে, এটা তো পঞ্জুর নাম্বার প্লেট, কিন্তু আগে আমাকে পেটের ওষুধ দাও। লিওরিও বলে, আগে আমাকে পঞ্জুর বিষয়ে বলো তারপর দিব। টনপা তাকে বলে যে সে একজন ফিমেল, ব্লা ব্লা ব্লা। লিওরিও ওষুধ বের করার জন্য তার ব্যাগ খুলে সেখানে তার নাম্বার প্লেটটি ছিল। তখনই আরেকজন এসে লিওরিওর প্লেটটি নিয়ে যায়। আসলে টনপার ওই লোকটি টিম আপ করেছিল। লিওরিও বলে, শালা মোটা, তোকে আজকে মেরেই ছাড়বো। লিওরিও তার পিছু পিছু দৌড়াতে থাকে। কুরপিকে টনপার সামনে এসে তাকে মাটিতে ফেলে দেয়। কুরপিকের টার্গেট ছিল টনপা। তারা দুজন টনপাকে মেরে রশি দিয়ে বেঁধে একটি জায়গায় ফেলে রাখে। এরপর তারা ওই লোকটির পিছনে যায় যে লিওরিওর প্লেন নিয়ে গিয়েছিল। তারা তাকেও বেঁধে টনপার পাশে রেখে যায়। এখন কুরপিকের কাছে 6 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু লিওরিওর কাছে 4 পয়েন্ট। এদিকে গন ভাবে আমাকে শুধু তার প্লেটটি চুরি করতে হবে, কিন্তু সে অনেক বেশি চালাক। তাই গন তার বড়শি দিয়ে আকাশে উড়ন্ত পাখি ধরার চেষ্টা করতে থাকে। 2-1 দিন চেষ্টা করার পর সে সফল হয়। ট্রেনিং এর কারণে তার হাত থেকে রক্ত বের হতে থাকে। তার হাতে কিছু প্রজাপতি এসে বসে। সে যেদিকে হাতটা নিয়ে যায় ওইদিকে প্রজাপতিগুলো যেতে থাকে, মানে এগুলো রক্তের প্রতি আকৃষ্ট হয়। এখন গন এত বড় জঙ্গলে হিসুকাকে কোথায় খুঁজে পাবে? তার মনে পড়ে হিসুকার কাঁধে একটি আঘাত ছিল। এটা সে ট্রিকটারে যার সাথে লড়াই করেছিল ওখান থেকেই পেয়েছে। গন তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে প্রজাপতিগুলোকে ফলো করতে থাকে, কিন্তু শুধু হিসুকাই তো আঘাত পায়নি। জঙ্গলে অনেকেই আছে যারা আঘাত পেয়েছে। গন তাদের আঘাত দেখে সামনে যেতে থাকে। গন হিসুকাকে খুঁজে পাক তার আগে দেখে কিলুয়া কি করেছে। কিলুয়াকে 3 ভাই আমরি, উমরি এবং ইমরি ফলো করতে থাকে। কিলুয়া এটা বুঝতে পেরে তাদের 3 জনকে ডাউন করে তাদের প্লেন নিয়ে নেয়। কিলুয়ার যে টার্গেট প্লেটটি ছিল সেটা নিয়ে বাকি দুটো ছুরি মারে। এদিকে গন হিসুকার দেখা পেয়ে গেছে। সে লুকিয়ে হিসুকাকে দেখতে থাকে। হিসুকা বলে, ওখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। গন মনে করে হিসুকা তাকে দেখে ফেলেছে, কিন্তু জঙ্গল থেকে আরেকটি লোক বেরিয়ে এসে ওই লোকটি তার ওয়েপন বের করে ফেলে। গন ভাবে এটাই আমার চান্স। হিসুকা যখন তার সাথে লড়াই করবে তখন আমি তার প্লেটটি চুরি করে নিব, কিন্তু হিসুকা তার সাথে লড়াই করে না। হিসুকা বলে, মরা লোককে মেরে কি লাভ, লোকটি আগে থেকে হেভিলি ইনজার্ড হয়ে আছে। হিসুকা তাকে ইগনোর করে গাছের গুঁড়িতে গিয়ে বসে। লোকটি হিসুকাকে মারার জন্য আসতে থাকে। তখনই অনেকগুলো পিন এসে তার শরীরে লাগে। জঙ্গল থেকে গিট্টে রেখে বেরিয়ে আসে। এই লোকটি ছিল তার টার্গেট। সে আরো একটি লোককে মেরেছিল, তার প্লেটটি সে হিসুকাকে দিয়ে দেয়। এখন হিসুকার শুধু 2টো প্লেট লাগবে। এরপর আমরা গিট্টে রেখার আসল রূপ দেখতে পাই। সে মাটিতে গর্ত করে শুয়ে পড়ে এবং হিসুকা উঠে কোথাও যেতে থাকে। ওই দিক দিয়ে লিওরিও আর কুরপিকেও আসতে থাকে। গন মনে করে হিসুকা তাদের উপর অ্যাটাক করবে, তাই সে তাড়াতাড়ি দৌড় মারে। হিসুকা তাদের সামনে আসে। কুরপিকে বলে, আমাদের কাছে একটি এক্সট্রা প্লেট আছে, চাইলে তুমি ওটি নিতে পারো, কিন্তু যদি আমাদের প্লেন নেওয়ার চেষ্টা করো তাহলে আমাদেরকেও লড়াই করতে হবে। কুরপিকে বানরওয়ালা লোকের প্লেটটি ওখানে রেখে যায়, মানে হিসুকা লড়াই না করে 2টি প্লেট পেয়ে গেল। এরপর সে আরো সামনে যেতে থাকে। ওখানে সে আরেকটি লোককে দেখতে পায়। হিসুকার সাথে সাথে ওই লোকটির উপর অ্যাটাক করে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে গন তার প্লেটটি চুরি করে নেয়, কিন্তু হিসুকা তাকে দেখে ফেলে। গন ওখান থেকে দৌড় মারে, কিন্তু সে আর আগাতে পারে না। তার গলায় গ্রেটা নিডল ছুঁড়ে মেরেছে। গ্রেটা শুরু থেকেই গনের উপর নজর রাখছিল। সেই গন আর হিসুকা দুজনের প্লেট নিয়েই চলে যায়। কিছুক্ষণ পর তার দেহটি গনের সামনে পড়ে। তার সামনে দাঁড়িয়ে থাকে হিসুকা। সে গনকে 2টি প্লেটই দিয়ে দেয়। গন নিজেকে খুবই ছোট মনে করে। সে বলে, তোমার দয়ার প্রয়োজন নেই আমার। হিসুকা বলে, আমি তোমার উপর দয়া দেখাচ্ছি না। যেদিন তুমি যোগ্য হবে সেদিন এসো আমার সাথে লড়াই করার জন্য। তাছাড়া এমনিতেই হিসুকা 6 পয়েন্ট হয়ে গেছে। আগের 2 পয়েন্ট, এখন একজনের 1 পয়েন্ট। আর গেটা ছিল তার টার্গেট, ওখান থেকে 3 পয়েন্ট। তাই তার নিজের প্লেন না হলেও চলবে। 2-1 দিন পর গন লিওরিও আর কুরপিকের সাথে মিলে। লিওরিও এখনো তার টার্গেটকে খুঁজে পায়নি। গনের সাহায্যে তারা পঞ্জর লোকেশন খুঁজে পায়। তারা একটি গুহার সামনে আসে। লিওরিও প্রথমে গুহার ভিতর ঢুকে। সে চিৎকার করে গন আর কুরপিকাকে ভেতরে ঢুকতে নিষেধ করে, কিন্তু তারা তাড়াতাড়ি ভেতরে ঢুকে দেখে লিওরিও মাটিতে পড়ে আছে। তাকে অনেক জায়গায় সাপে কামড়ে দিয়েছে। সেখানে বারবনের ডেড বডি পড়ে থাকে আর পাশে বসে থাকে পঞ্জু। পঞ্জু বলে, আমি তাকে চিৎকার করতে নিষেধ করেছিলাম। আসলে পঞ্জুর টার্গেট ছিল বারবন, তাই সে বারবনকে ফলো করেছিল। বারবন যখন এই গুহায় ঢুকে তখন সে স্লিপিং গ্যাস মেরে কিছুক্ষণ পর ভেতরে ঢুকে। গুহাটি অনেক গভীর হওয়ার কারণে স্লিপিং গ্যাস ভেতরে ঢুকেনি, কিন্তু পঞ্জু তার বিয়ের সাহায্যে বারবনকে মেরে ফেলে। মরে যাওয়ার আগে বর্বন তার সাপদের কমান্ড দিয়ে যায় যে যদি কেউ গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে বা তার ডেড বডি ছোঁয়ার চেষ্টা করে তাহলে সাপগুলো তাকে কামড়ে দিবে। কুরপিকে বলে, এর মানে তার কাছে নিশ্চয়ই অ্যান্টিডোট আছে। গন বারবনের শরীরে সার্চ করতে থাকে।
সাপগুলো গনকে পেঁচিয়ে ধরে। কিছুক্ষণ পর গন অ্যান্টিডোট বের করে কুরাপিকাকে দেয়। সেই গন আর লিওরিও দুজনকে অ্যান্টিডোট লাগিয়ে দেয়। একটু পর গনের জ্ঞান ফেরে। এখন প্রবলেম হচ্ছে তারা এই গুহা থেকে কিভাবে বের হবে, কারণ এরকমটা করতে গেলে তাদের সবাইকে সাপে কামড়াবে। গন বলে আমার কাছে একটি প্ল্যান আছে। সে পঞ্জুকে স্লিপিং গ্যাস ছাড়তে বলে। পঞ্জু বলে স্লিপিং গ্যাস বাইরে পর্যন্ত যেতে কমপক্ষে 3 মিনিট সময় লাগবে, ততক্ষণে তো আমরাও ঘুমিয়ে যাব। গন বলে আমি 9 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত শ্বাস না নিয়ে থাকতে পারি। পঞ্জু স্লিপিং গ্যাস ছেড়ে দেয় এবং গন সবাইকে বাইরে বের করে আনে। তারা পঞ্জুকে একটি গাছের নিচে বসিয়ে বারবনের প্লেট তার কাছে রেখে দেয়। এরপর তারা এক্সিটের কাছে চলে আসে। তাদেরকে দেখে হিসুকা স্মাইল করে। ফেজ 4 এর 9 জন ক্যান্ডিডেট পাস করেছে। তাদের নামগুলো আগে বলে দেই। হিসুকা, পোকল, কিলুয়া, গিট্টারেখার, বোদোরো, হানজো এবং লিওরিও, কুরোপিকা আর গন। এটা নিয়ে হান্টার অ্যাসোসিয়েশন কমিটি মিটিং করতে থাকে, কারণ এই বছর একটু বেশি ক্যান্ডিডেট পাস হয়েছে। কয়েক বছর তো এমন হয়েছিল যে একজনও হান্টার হতে পারেনি। এখন তাদেরকে ফাইনাল টেস্ট দিতে হবে। যে এখানে পাস করবে সেই হবে হান্টার। ফাইনাল টেস্ট খুবই সিম্পল, কিন্তু আমি এত জটিল করে বলবো যে তোমরা সবকিছু বুঝতে পারবে। এক কথায় বলতে গেলে একজন আরেকজনের সাথে লড়াই করবে। শেষ পর্যন্ত একজন লোকই হান্টার হতে পারবে না। সবচেয়ে প্রথম ম্যাচ হয় গন আর হানজোর মধ্যে। দাঁড়াও, ম্যাচের 2টা রুল আছে। রুল নাম্বার 1, কাউকে প্রাণে মারা যাবে না। যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। রুল নাম্বার 2, দুইজন লোকের মধ্যে যতক্ষণ না একজন সারেন্ডার করবে ততক্ষণ পর্যন্ত ম্যাচ চলতে থাকবে। হানজো সহজেই গনকে ডাউন করে দেয়। সে গনের একটি হাতও ডিসলোকেট করে, তাকে মৃত্যুর ভয় দেখায়, কিন্তু গন সারেন্ডার করে না। শেষ পর্যন্ত হানজো নিজেই সারেন্ডার করে। গন বলে আমি এটা অ্যাকসেপ্ট করবো না, ভাগ এখান থেকে, কতক্ষণ থেকে আমার মাথা খেয়ে যাচ্ছ। গন অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন ফাইনাল পেজ শেষ হয়ে গেছে। সাতোশ তাকে হান্টার লাইসেন্স দিয়ে কংগ্রাচুলেশন জানায়। গন বলে ফাইনাল পেজে কে বের হয়ে গেছে। সাতোশ বলে কিলুয়া। সে একজনকে মেরেছে তাই তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, মানে 7 জন পাস হতে পেরেছে। গন অজ্ঞান হওয়ার পর কি হয়েছিল সেটা সাতোশ বলতে থাকে। সেকেন্ড ম্যাচ হয়েছিল হিসুকা আর কুরোপিকের মধ্যে। কুরোপিকে তো ভালোই লড়াই করেছিল, কিন্তু হিসুকা তার গানে কিছু একটা বলে। সেটা শুনে কুরোপিকে ফ্রিজ হয়ে যায় আর হিসুকা সারেন্ডার করে। থার্ড ম্যাচ হয় পোকল আর হানজোর মধ্যে। হানজো তাকে ডাউন করে দেয়, তাই পোকল সারেন্ডার করে। ফোর্থ ম্যাচ হয় বোদোরো আর হিসুকার মধ্যে। হিসুকা তার কেন কিছু একটা বলে, বোদোরো সাথে সাথেই সারেন্ডার করে। ফিফথ ম্যাচ হয় কিলু আর পোকলের মধ্যে, কিন্তু কিলুয়া তার সাথে লড়াই করতে চায় না, কারণ তার মতে পোকল খুবই দুর্বল। আর এটাই ছিল কিলুয়ার সবচেয়ে বড় ভুল, কারণ সিক্স ম্যাচে তার অপোনেন্ট হচ্ছে গিট্টারেখার। সে আর কেউ নেই, কিলুয়ার বড় ভাই ইলুমি। কিলুয়ার পুরো ফ্যামিলি সম্পর্কে এর পরের ভিডিওতে বলবো। এখন শুধু এতটুকু জেনে রাখো যে তারা কিলুয়াকে একটি কিলিং মেশিন হিসেবে দেখতে চায়, যার না তো কোনো ফ্রেন্ড থাকবে আর না থাকবে তার চেহারায় কোনো আফসোসের ছাপ। কিন্তু ইতিমধ্যে সে গনকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। ইলুমি তাকে দুটি অপশন দেয়, হয় কিলুয়া সারেন্ডার করে তার পরিবারের কাছে ফিরে যাবে, আসলে কিলুয়া তার পরিবারের কাছ থেকে পালিয়ে এসেছে, আর না হলে ইলুমি গনকে মেরে ফেলবে। এটা করলে ইলুমি ডিসকোয়ালিফাই তো হবে ঠিকই, কিন্তু নেক্সট ইয়ার আবার এক্সাম দিতে পারবে। কিন্তু গন তো আর বাঁচতে পারবে না। কিন্তু ইলুমিকে আটকানোর মতো শক্তি তো ছাড়াও সাহস পর্যন্ত কিলুয়ার নেই, তাই কিলুয়া সারেন্ডার করে। কিন্তু সে ভালো করে জানে এতটুকুতে ইলুমি সন্তুষ্ট হবে না, তাই সে বোদোরোকে মেরে ফেলে, যার কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হয়। এটা শোনার পর গন অনেক রেগে যায়। একটি রুমে নতুন হান্টারদের ওরিয়েন্টেশন ক্লাস চলতে থাকে। গন সেখানে এসে এক হাত দিয়ে ইলুমিকে টেনে বের করে। সেই ইলুমির হাত এত জোরে চেপে যে তার হাত ভেঙে যায়। গনের ফিজিক্যাল স্ট্রেংথ সত্যিই অনেক বেশি। গন বলে আমাকে বলো কিলুয়া কোথায়। ইলুয়া বলে আমাদের বাসায়। গন বলে সেটা তো আমিও জানি, কিন্তু তোমাদের বাসা কোথায়। ইলুমি বলে কোকুরু মাউন্টেনে। এরপর বিন তাদেরকে হান্টার লাইসেন্স সম্পর্কে জ্ঞান দেয়। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, 90% দেশে ইমিগ্রেশন নেওয়া যাবে, 75% রেস্ট্রিকশন এরিয়ায় যাওয়া যাবে, 95% পাবলিক ফ্যাসিলিটিস ফ্রি উপভোগ করা যাবে। এই কার্ডটি যদি কেউ বিক্রিও করে তবে এত টাকা পাবে যে 7 জন্ম পর্যন্ত কোনো অভাব থাকবে না। আরেকটা কথা, এই কার্ড শুধুমাত্র একবারই দেওয়া হবে, হারিয়ে ফেললে সারা জীবন পস্তাতে হবে। তাই একজন হান্টারের উচিত এই কার্ডটি অনেক সাবধানে রাখা। ক্লাস শেষ হওয়ার পর গন, কিলুয়া, লিওরিও বেরিয়ে পড়ে কিলুয়াকে ফিরিয়ে আনার জার্নিতে। এটা অতটাও সহজ না। কিভাবে তারা কিলুয়াকে ফিরিয়ে আনবে সেটা আমি পরে ভিডিওতে এক্সপ্লেন করব। এখন তোমাদের কাজ আছে এই ভিডিওর টার্গেট কমপ্লিট করা। টার্গেট রাখছি 500 লাইকস আর 100 কমেন্ট। যতদিন টার্গেট কমপ্লিট হবে না ততদিন পরের পার্টও আসবে না।